আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ।
স্যারের মোড করা আছে পুরো মার্কেট। স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার এখনো ক্লাস স্টার্ট করে না। মিউট করা আছে সম্ভবত স্যার, এই জন্য আমরা কিছু শুনতে পারতেছি না আপনার কথাগুলো। স্যার কি ক্লাস নিচ্ছে? মনে হয় তো স্যার এখনো ক্লাসে আসে নাই। স্যার হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, আরো কিছু জন অ্যাড হইলে তাহলে তো আজকে স্যারের নক স্যার তো দিতে হবে, কথা স্যারের সাথে বলতেছে এখন। যোগাযোগ করতে হবে, নাইলে তো স্যারের ওই মাউথপিসটা আনমিউট করতে হবে, তাহলে শুনতে পারবো। মনে হয় স্যার মনে হয় ক্লাস নিচ্ছে কিনা তা তো বুঝতে পারতেছি না। স্যার হয়তো আমাদের জন্য হ্যাঁ অপেক্ষা করছে, আরো কিছু জন অ্যাড 30 প্লাস হলে আমি শুরু করবো ইনশাআল্লাহ। স্যার শোনা যায় না। আমার তো এ করা স্যার আছে, থ্যাংক ইউ স্যার। আনমিউট করা আছে। আমি মিট করেছিলাম যে যাতে পার্টিসিপেন্টরা সবাই আসলে তারপর আমি শুরু করবো আর কি। 27 হচ্ছে, আর 3 জন হলে আমি শুরু করব। হ্যাঁ 30 হলো, আমরা শুরু করছি। গতকাল আমি যেভাবে বলেছিলাম আজকে আমরা মানি ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে আলোচনা শুরু করব। তো সে অনুযায়ী আমরা আজকে প্রথম ক বিভাগের কিছু আলোচনা দিয়ে আমরা শুরু করতে চাই। আশা করি তোমাদের কাছে কাগজ কলম সবার কাছে আছে, আছে না? জি স্যার আছে। হ্যাঁ, আমি প্রথম ক অংশের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাবো, সেগুলোর উত্তর। এরপরে তোমরা যদি সেগুলো থেকে কিছু নিতে চাও মুখস্থ করতে পারো। এরপর খ অংশ এবং গ অংশ থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা শুরু করছি। Welcome to the trial class of Honors 4th Year Viva Voce 2019, and today's subject is Money, Banking and Finance, code number 242201. আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার শোনা যায় স্যার, ক্লিয়ারলি শোনা যায়। স্লাইড দেখা যায়? স্লাইড দেখতে জি স্যার দেখা। ওকে ওকে জি স্যার। জি স্যার দেখা যায় স্যার, আমরা ক্লিয়ার স্যার দেখা যায়। ক বিভাগের প্রথম প্রশ্ন আছে, অর্থের লেনদেন চাহিদা কি? ঠিক শর্টকাট উত্তরগুলো কি হবে? আমি বলেছি যে শর্টকাট এবং স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, সেগুলো আমি তোমাদের সামনে দিতাম। প্রথমে অর্থের লেনদেন চাহিদা কি? জনগণ দৈনন্দিন জীবনে লেনদেনের জন্য যে অর্থ নগদ আকারে হাতে রাখতে চায় তাকে অর্থের লেনদেন চাহিদা বলে। স্যার এর সংজ্ঞা তোমরা সবাই অনেকে জানো। জনগণ দৈনন্দিন জীবনে লেনদেনের জন্য যে অর্থ নগদ আকারে হাতে রাখতে চায় তাকে অর্থের লেনদেন চাহিদা বলে। অর্থের আর এই প্রশ্নটা যদি করা হয় তোমাকে, এবং উত্তরটা যখন তুমি পারবে
তখন সাথে সাথে সঙ্গত কারণে আরো দু একটা প্রশ্ন করা হবে। সেগুলো কি? অর্থের আর কি কি ধরনের চাহিদা সম্পর্কে তুমি জানো? এখানে তো এক ধরনের চাহিদা বলা আছে, আর কি কি ধরনের চাহিদা সম্পর্কে তুমি জানো? তখন উত্তর করতে হবে যে আমরা জানি জন মিনার্ড কেইন্স অর্থের 3 ধরনের চাহিদার কথা বলেছিল। এটা হচ্ছে প্রথম প্রকার চাহিদা লেনদেন চাহিদা, আর 2 প্রকার চাহিদা হচ্ছে সতর্কতাজনিত চাহিদা, এটা হচ্ছে ফটকা চাহিদা। সেইগুলোর সংজ্ঞা তোমাদেরকে সঙ্গত কারণে শিখতে হবে, কারণ একটা প্রশ্ন থেকে সম্পূরক আরো অনেক প্রশ্ন কিন্তু চলে আসে। সুতরাং যে ওই প্রশ্নটা যে উত্তর পারলাম আমি, পারার পরপরই স্যাররা যা বোর্ডে যারা থাকেন তাদের স্বাভাবিকভাবে আগ্রহ জাগে যে দেখি আরো এই বিষয়ে আরো সে কিছু জানে কিনা। সুতরাং এই অর্থের লেনদেন চাহিদাটা পারলেই যে তোমরা মানে নিষ্কৃতি পেলে তা নয়, এর সাথে অর্থের আরো 2টা চাহিদা আছে। কি? অর্থের সতর্কতা চাহিদা আর অর্থের ফটকা চাহিদা। সংজ্ঞাগুলো খুব সহজ। এখানে লেনদেনের জন্য যে অর্থ হাতে রাখে সেটা লেনদেন চাহিদা, আর যখন মানুষ সতর্কতাজনিত কারণে অর্থ হাতে রাখে তখন সেটাকে বলা হয় সতর্কতা চাহিদা, আর যখন ফটকা কারবারের জন্য অর্থ হাতে রাখে তখন সেটাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। ওকে, নেক্সট কোশ্চেন যাই। খ, ফিশারের বিনিময় সমীকরণটি লিখো। এটা আমার ধারণা যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে এই প্রশ্নটা করা হবে, কারণ এই ফিশারের বিনিময় সমীকরণ এটা এসএসসি লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি লেভেলেই কিন্তু এটা আছে, প্রত্যেকটি লেভেলেই এটা আছে। সুতরাং এটা না পারলেই নয় সবার। তো আমি এখানে দেখাই, তোমরা দেখো, আমি কেতাবি ভাষায় দেখাচ্ছি, তোমরা যেভাবে উপস্থাপন করা দরকার করবে। অর্থের পরিমাণ তথ্যের লেনদেন ভাষ্যে অধ্যাপক আরভিং ফিশারের ব্যবহৃত সমীকরণটি নিম্নরূপ। তোমরা জানো যে 2টা সমীকরণ আছে, একটা হচ্ছে এমভি সমান পিটি। এমভি সমান পিটি এই সমীকরণটা আরভিং ফিশার নিজে ব্যবহার করেছে। ফিশারের যে অর্থের পরিমাণ তত্ত্ব বা অর্থের চাহিদা তত্ত্ব সেটা ব্যাখ্যা করতে যে আরভিং ফিশার প্রথমে যে সমীকরণটি ব্যবহার করেছেন সেটিকে আমরা বলি এমভি সমান পিটি ইকুয়েশন। এমভি সমান পিটি ইকুয়েশন। এমভি সমান পিটি ইকুয়েশনের এর মানে টার্মিনোলজি গুলা কি কিভাবে ব্যবহার করা হয়। এখান থেকে ইকুয়েশনকে পি সমান এমভি বাই টি লেখা যায়, এটা তোমরা সবাই জানো। এরপরে পি সমান হচ্ছে প্রাইস লেভেল, দাম স্তর, এম সমান অর্থের পরিমাণ, ভি সমান অর্থের প্রচলন গতি, এবং পি সমান লেনদেনযোগ্য দ্রব্য ও সেবা। তাহলে এটা গেল অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারি ভাষ্যের ফিশার হিমসেলফ ইন্ট্রোডিউস দিস ইকুয়েশন। ফিশার নিজের যে ইকুয়েশনটি ইউজ করেছেন সেটি। তাহলে যখন তোমাকে বলা হবে ফিশারের বিনিময় সমীকরণ লিখো, তাহলে তুমি এটা লিখবে এমভি সমান পিটি। এটি লেখার পর যদি জানতে চাই যে এম সমান এমটা কি, পিটা কি, ভিটা কি, টিটা কি, তোমরা বলবে। এরপরে এমভি পিটি, এমভিটা কি আর পিটি দিয়ে কি বোঝায়? এমভি হচ্ছে সাপ্লাই অফ মানি, অর্থের যোগান। কারণ অর্থের পরিমাণ আর অর্থের প্রচলন গতি গুণ করলে আমরা পাই অর্থের মোট যোগান। আর দাম স্তরের সাথে দ্রব্যের পরিমাণ, এই দুইটা গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অর্থের চাহিদা। অর্থের চাহিদা সমান অর্থের যোগান সমান অর্থের চাহিদা, তাহলে চাহিদা সমান যোগান সমীকরণ। ওকে, এরপরে ফিশারের সমীকরণটিকে পরবর্তী পর্যায়ে অর্থনীতিবিদরা যেভাবে লিখেছেন বা উপস্থাপন করেছেন সংশোধিত আকারে, সেটি আমরা এখানে বলছি। ফিশারের মূল সমীকরণটি নিম্নোক্ত সংশোধিত রূপে প্রকাশ হয়। এটা হচ্ছে পিটি সমান এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এই যে এম প্রাইম ভি প্রাইম এটি নতুন সংযুক্ত হয়েছে, এটি ফিশার নিজে করেননি, পরবর্তী পর্যায়ের অর্থনীতিবিদরা তারা এটাকে ব্যবহার করেছে। পিটিএমভি সমান তো আমরা জানি। এখন আমরা দেখি যে পি সমান এটা লেখা যায়, আমরা
এখানে নতুন দুটা টার্ম এসেছে, এম প্রাইম আর ভি প্রাইম। এম প্রাইম হচ্ছে ব্যাংক ঋণের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংক ঋণের পরিমাণ। তাহলে সংশোধিত সমীকরণটা আমরা এটা পেলাম আর আগে পেলাম। এই দুইটা প্রথম লিখবো আমরা এমবি সমান পি বা পিটি সমান এমবি। পরবর্তী পর্যায়ে ছাত্র যখন বলবে এটাই কি ফিশারের সমীকরণ, জি এটা ফিশারের সমীকরণ নিজে কি ব্যবহার করেছেন, সংশোধিত আকার যে সমীকরণ ব্যবহৃত সেটা হচ্ছে। লেনদেনযোগ্য দ্রব্য সেবার পরিমাণ। লেনদেনযোগ্য এরপরে গ, বিনিয়োগ সিদ্ধান্ত কি? যে প্রকল্পে বিনিয়োগ করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে তা নির্ধারণ করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। যে প্রকল্পে বিনিয়োগ করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে তা নির্ধারণ করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। খুব সহজ সংজ্ঞা, আশা করি সবাই সহজে মুখস্থ করতে পারবে সংজ্ঞাটা। স্যার লাইনটা বারবার কেটে যাচ্ছে, আবার কানেক্টিং হচ্ছে, এরকম করতেছে। যে প্রকল্পে বিনিয়োগ করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে তা নির্ধারণ করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত কি? যে প্রকল্পে বিনিয়োগ করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হবে তা নির্ধারণ করাই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। খ হচ্ছে GAAP এর পূর্ণ রূপ লিখো, বা গ্যাপ এর পূর্ণ রূপ কি? তোমরা এটা অনেকেই উত্তর করেছো, এটা খুব কমন একটা টার্ম। GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। G for generally, A for accepted, next A for accounting, and last P for principle. Generally accepted accounting principle. এটা সাধারণত হিসাব বিজ্ঞানের মৌলিক নীতিমালা বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের মৌলিক নীতিমালা বা হিসাব বিজ্ঞানের নীতিমালা। এরপরে আমরা আসি 5 নম্বর প্রশ্নের উত্তর। দাগ কাটা চেক কাকে বলে? আমরা দাগ কাটা চেক কাকে বলে, চেক সম্পর্কে আমরা অনেকেই জানি। চেক হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের একটি আদেশ, যে আদেশের মাধ্যমে ব্যাংকের গ্রাহকের যে অ্যাকাউন্ট আছে সেখানে সঞ্চিত বা জমাকৃত অর্থ ওই চেকের মাধ্যমে চেক বাহককে দিতে বাধ্য থাকে ব্যাংক। তাহলে দাগ কাটা চেক কাকে বলে? এটা খুব কমন একটি প্রশ্ন, দাগ কাটা চেক কাকে বলে? দাগ কাটা চেক ইংরেজিতে বলা হয় ক্রস চেক। ক্রস চেক বাহক বা হুকুমের চেকের উপর বাম কোণে আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে দাগ কাটা চেক। আমরা ব্যাংকে টাকা উত্তোলনের সময় আমরা বাহক মারফত চেক পাঠাই, আমরা যেটাকে বলি বেয়ারার চেক। বাহক মারফত যখন আমরা চেক পাঠাই তখন অনেক সময় আমরা কোনো কেনাকাটা করলে যার কাছ থেকে কিনলাম আমরা, ক্রেতাকে আমরা একটি ক্রস চেক দিই, বা ক্রেতাকে আমরা একটা অ্যাকাউন্ট পে চেক দিই। যখন অ্যাকাউন্ট পে চেক দেওয়া হয় তখন ওই কোনায় একটা সিল দেওয়া হয় যে এসি পেই। তখন ব্যাংক ওই বাহকের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়, সেটাকে আমরা বলি অ্যাকাউন্ট পে চেক। যখন ওই সিলটা দেওয়া থাকে না তখন কোনায় সমান্তরালে দুটি দাগ টেনে দেওয়া হয়। যখন সমান্তরালে দাগ টেনে দেওয়া হয় তখন এটাকে বলা হয় দাগ কাটা চেক বা ক্রস চেক। ওই দাগ কাটা চেক বা ক্রস চেক আবার দুই প্রকার হয়, সেটি তোমাদের জাস্ট বাকি জানার জন্য আমি এখানে উপস্থাপন করেছি। এটা যে মানে কম্পালসারি সবাইকে জিজ্ঞাসা করা হবে এমনটা নয়, জিজ্ঞাসা করা হতে পারে যে এটা মানে এই ক্রস চেকে লেখার তারতম্যের কারণে এটা দুই ধরনের হতে পারে। সেই দুই প্রকারটা কি কি প্রকার? প্রথম হচ্ছে সাধারণ দাগ কাটা চেক। যে দাগ কাটা চেকের দাগের মাঝখানে ব্যাংকের নাম থাকে না তাকে সাধারণ দাগ কাটা চেক বলে। তাহলে দাগ কাটা চেক আবার দুই প্রকার, সেখানে ব্যাংকের নাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মনে করো সোনালী ব্যাংকের একটি চেকে তুমি একজন বেয়ারারকে চেকটা দিলে, চেক দেওয়ার পরে সেখানে ক্রস করে দিলে, কিন্তু তুমি কোনো ব্যাংকের নাম অন্য কোনো ব্যাংকের নাম লিখলে না, তাহলে
যে ব্যক্তি চেক নিয়ে ব্যাংকে গেল তার অ্যাকাউন্টে ওই সোনালী ব্যাংকের ওই ব্রাঞ্চের অ্যাকাউন্টে তার টাকাটা জমা হয়ে যাবে। এটাকে বলা হয় সাধারণ দাগ কাটা চেক। আর যদি তুমি সেখানে ব্যাংকের একটা নাম লিখে দাও যে রূপালী ব্যাংক, সোনালী ব্যাংকের চেকে লিখে দিচ্ছে রূপালী ব্যাংক, তাহলে ওই ব্যক্তির ওই রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হওয়ার জন্য ওই ব্যাংক ব্যবস্থা নেবে। সেটাকে বলা হয়ে থাকে বিশেষ দাগ কাটা চেক। যে দাগ কাটা চেকের দাগের মাঝখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ করা থাকে তাকে বিশেষ দাগ কাটা চেক। ব্যাংকের নাম থাকে না, তাকে তাহলে ব্যাংকের নাম না থাকলে সেটা হবে সাধারণ দাগ কাটা চেক, আর যদি ব্যাংকের নাম উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হবে বিশেষ দাগ কাটা চেক। এরপরে আমরা আসি 6 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শেয়ার কি? মাধ্যমিক শেয়ার কি বা ইন্টারমিডিয়েট শেয়ার কি? খুব সহজ সংজ্ঞা। মাধ্যমিক শেয়ারের মালিক যখন তাদের শেয়ার বিক্রয় করে তখন ওই বিক্রয়কৃত শেয়ারকে মাধ্যমিক শেয়ার বলে। তাহলে মাধ্যমিক শেয়ারের মালিক কি? তোমরা জানো স্টক এক্সচেঞ্জে যখন শেয়ার কেনা বেচা হয় তখন দুইটা মার্কেট আছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে যে শেয়ার বিক্রি হয় সেটাকে আমরা প্রাইমারি শেয়ার বলি, আর সেকেন্ডারি মার্কেটে যে শেয়ার কেনা বেচা হয় সেটাকে আমরা সেকেন্ডারি শেয়ার বলি। আমরা যদি সংখ্যাটা এভাবে বলি যে শেয়ারের মাধ্যমিক বাজারে বা সেকেন্ডারি মার্কেটে যে শেয়ার কেনা বেচা হয় তাকে সেকেন্ডারি শেয়ার বা মাধ্যমিক শেয়ার, এটার সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে। তাহলে প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট কি, তখন প্রশ্নটা এখানে দেখা যায় সঙ্গতির কারণে। আমি জাস্ট প্রাথমিকভাবে তোমাদের সাপ্লিমেন্ট বলে যাচ্ছি। তোমরা শেয়ার মার্কেটে আইপিওর কথা শুনেছো? আইপিওর পুরো নাম হচ্ছে, পুরো অর্থ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল পাবলিক অফার, আইপিও। এটা বাংলা করে দাঁড়ায় প্রাথমিক গণপ্রস্তাব। প্রাথমিক গণপ্রস্তাব অর্থাৎ একটি কোম্পানির শেয়ার সরাসরি সেকেন্ডারি মার্কেটে পাওয়া যায় না। প্রথমে ওই কোম্পানি মালিক বা পরিচালক মণ্ডলী যে পরিমাণ শেয়ার নিজেদের কাছে রাখতে চায়, বাকি অর্থ তারা জনগণের কাছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায়, সেই পরিমাণ শেয়ারটাকে তারা আইপিও হিসেবে স্টক এক্সচেঞ্জের কাছে বিক্রয় করে। স্টক এক্সচেঞ্জ সেই শেয়ারগুলি ক্রয়ের জন্য শেয়ার মার্কেটে অফার করে, এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও, প্রাথমিক গণপ্রস্তাব। এই আইপিও যখন একজন শেয়ার মালিক, শেয়ার হোল্ডার বা শেয়ার ক্রেতা ক্রয় করে, তখন যখনই সে ক্রয় করলো এরপরে পরবর্তী পর্যায়ে ওই শেয়ারের যখন ট্রানজাকশন বা লেনদেন শুরু হয় শেয়ার মার্কেটে, তখন ওই শেয়ারের ক্রেতা যখনই ওই শেয়ার বিক্রয় করবে, মনে রাখতে হবে যখনই ওই শেয়ার বিক্রয় করবে তখনই শেয়ারটি কেবল সেকেন্ডারি শেয়ার বা মাধ্যমিক। ওই শেয়ার বিক্রয়ের আগ পর্যন্ত ওই মালিকের অ্যাকাউন্টে থাকলেও, ওই শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে থাকলেও সেটা আইপিও হিসেবে বিবেচিত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রাথমিক শেয়ার যখন সেকেন্ডারি মার্কেটে কেনা বেচা হয় তখন সেটিকে আমরা সেকেন্ডারি শেয়ার বা মাধ্যমিক শেয়ার বলি, বা মাধ্যমিক শেয়ারের মালিক যখন তাদের শেয়ার বিক্রয় করে তখন ওই বিক্রয়কৃত শেয়ারকেও আমরা সেকেন্ডারি শেয়ার বলি। অনেকের আনমিউট করে নাই, তোমরা একটু আনমিউট করে মিউট করে নাও, কারণ সাউন্ড আসলে শুনতে পাবে না সবাই। প্রশ্ন, আর্থিক ঝুঁকি পরিমাপের সূত্রটি লিখো। এটা খুব সহজ একটা সূত্র। আর্থিক ঝুঁকি সমান কারবারি ঝুঁকি গুণ মোট মূলধন। আর্থিক ঝুঁকি সমান কারবারি ঝুঁকি গুণ মোট মূলধন। এরপরে আমরা আসি লিড ব্যাংকিং কাকে বলে। লিড ব্যাংকিং,
ব্যাংকিং ধারণার মধ্যে এটা বেশ মানে আধুনিক একটি ধারণা, লিড ব্যাংকিং। আমি বলে রাখি, ব্যাংকিং এর ক্ষেত্রে লিড ব্যাংকিং যখন এই প্রস্তুতি যদি করা হয়, তখন তোমাকে আর অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অনেকগুলো প্রশ্ন কি? হ্যাঁ, আনমিউট করো। আমি এখন আনমিউট করা, নতুন আনমিউট করে মিউট করিস না কেন? আনমিউট করো, আনমিউট করা, তোমাদের গুলাকে মিউট করে নাও। লিড ব্যাংকিং, যে ধরনের ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা খুলে সকল মানুষের জন্য কাজকর্ম পরিচালনা করে তাকে লিড ব্যাংকিং বলে। যে ধরনের ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা খুলে সকল মানুষের জন্য কাজকর্ম পরিচালনা করে তাকে লিড ব্যাংকিং বলে। তাহলে লিড ব্যাংকিং এর ধারণা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ব্যাংকের শাখা প্রত্যন্ত অঞ্চলে আছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা খুলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবা যে ব্যাংক দিতে সক্ষম, সেটাকে বলা হয় লিড ব্যাংক। বাংলাদেশে মনে করতে সোনালী ব্যাংক লিমিটেড, এটা আমরা লিড ব্যাংকিং বলি, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তোমরা দেখবে যে সরকারি এই ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা খুলে সেখানে তারা ব্যাংকিং সেবা দিচ্ছে জনসাধারণকে। অন্যান্য বাণিজ্য ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এদেরও কিছু কিছু শাখা প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়, তবে সোনালী ব্যাংকের আমরা বেশি দেখি। এবং এ কারণে সরকারের বিভিন্ন কাজগুলি সোনালী ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা, সরকারি বিভিন্ন মানে গ্রহণ, সরকারি বিভিন্ন প্রদান, এটা অনেকাংশে সোনালী ব্যাংকের মাধ্যমে করা। কারণ কি, ব্যাপক জনগণের কাছে এই ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। এই ধরনের ব্যাংকে বলা হয় লিড ব্যাংকিং। তাহলে আমি প্রথমে যে কথা বলছি, লিড ব্যাংকিং এর মাধ্যমে আমরা যখন মানে এই প্রশ্নটার উত্তর যখন আমরা সবাই করতে পারবো, তখন আমি বললাম যে আরো কিছু কিছু প্রশ্ন তোমাদের হতে পারে। যেমন বলা হবে তাহলে একক ব্যাংকিং কি, শাখা ব্যাংকিং কি, হ্যাঁ, তারপরে এখন নানাবিধ ব্যাংকিং সেবার নাম পাওয়া যায়। তোমরা জানো যে অনলাইন ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, হ্যাঁ, এই যে ধারণাগুলো, লেটেস্ট ধারণাগুলো, এই ধারণাগুলো তোমরা শিখে নেবে। এজেন্ট ব্যাংকিং, তারপরে শাখা ব্যাংকিং, হ্যাঁ, এই ধারণাগুলো, অনলাইন ব্যাংকিং, এই ধারণাগুলো তোমাদেরকে শিখতে হবে। প্রশ্ন, রিজার্ভ কি? রিজার্ভ, এটা খুব কমন প্রশ্ন। রিজার্ভ আইন অনুযায়ী সদস্য বা তফসিলভুক্ত ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে রিজার্ভ বলে। অর্থাৎ ব্যাংকিং আইনে সেন্ট্রাল ব্যাংক উল্লেখ করে দেয় যে প্রত্যেক কমার্শিয়াল ব্যাংকে তুমি দৈনন্দিন যে পরিমাণ লেনদেন করে তোমার যে আমানতটা থাকবে, সেই আমানতের নির্দিষ্ট অংশ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে। যে হারে জমা রাখতে হয় সেটাকে বলা হয় জমার হার, রিজার্ভ, বা আমরা এখানে যেটাকে বলি যে শুধু রিজার্ভ বলা হয়, বা রিজার্ভ রেশিও বা রিজার্ভ হারও বলা হয়। তাহলে রিজার্ভ হচ্ছে একটি লিগাল ইস্যু, আইনগত বিষয়। তাহলে আইন অনুযায়ী সদস্য বা তফসিলভুক্ত ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে রিজার্ভ বলে। তফসিলভুক্ত শব্দটা একটু কঠিন শব্দ, এটা যদি বলে অনেকে ফেসে যেতে পারো, ফলে অ্যাভয়েড করতে পারো। যে সদস্য ব্যাংক, তো সদস্য ব্যাংক যখন বলা যায়, সদস্য ব্যাংক আবার কি? সদস্য ব্যাংক হচ্ছে তফসিলভুক্ত ব্যাংক গুলোকে সদস্য। তফসিলভুক্ত ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে কি দেশে, সেইগুলো সব ব্যাংককে একসাথে বলা হয় তফসিলভুক্ত ব্যাংক, বা ইংরেজি বলে শিডিউল ব্যাংক। বাহক চেক কি? আমরা কিছুক্ষণ আগে ক্রস চেকের আলোচনা করতে যে আমরা আলোচনা করেছি, যে চেকের অর্থ যে কোনো বাহক ব্যাংক থেকে উত্তোলন করতে পারে তাকে বাহক চেক বা বেয়ারার চেক বলে। এই চেকের টাকা চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকে ব্যাংক। অর্থাৎ গ্রাহক ব্যাংকের
থেকে টাকা উত্তোলনের সময় নিজে টাকাটা উত্তোলন না করে অন্য ব্যক্তি মারফত যদি টাকাটা উত্তোলন করে বা অন্য কোনো ব্যক্তিকে চেকটা হস্তান্তর করে তুমি টাকাটা উত্তোলন করো, তখন সেটি বেয়ারার চেক বা বাহক চেকে পরিণত হয় এবং চেকের সংজ্ঞা হচ্ছে যে চেকের অর্থ যে কোনো বাহক ব্যাংক থেকে উত্তোলন করতে পারে তাকে বাহক চেক বা বেয়ারার চেক বলে। এই চেকের টাকা চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকে। এরপরে আমরা আসি পোর্টফোলিও। পোর্টফোলিও, পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হলো আর্থিক সম্পদ সমূহের, যেমন স্টক বা শেয়ার, বন্ড, পণ্যদ্রব্য, মুদ্রাসমূহ এবং নগদ সমতুল্য সহ তাদের তহবিলের প্রতিপক্ষ, যেমন পারস্পরিক ব্যবসায়িক লেনদেনকৃত এবং বদ্ধ তহবিলের সমন্বয়। সংজ্ঞাটা নিঃসন্দেহে খুব কঠিন এবং সহজে মুখস্থ হবে এটা আমি বিশ্বাস করি না। যাদের মুখস্থ মতো বেশি তারা অবশ্যই মুখস্থ করতে পারো, কষ্ট হলেও সংজ্ঞাটা মুখস্থ করবে সবাই। সহজ কথা কি, পোর্টফোলিও হচ্ছে তোমার সম্পদগুলোকে তুমি কিভাবে রাখছো সেটাই হচ্ছে পোর্টফোলিও। তোমার সম্পদের বিভিন্ন রূপ থাকতে পারে, তাই না? আমরা বলি স্থাবর অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদে তোমার জমি থাকতে পারে, তোমার বাড়ি থাকতে পারে, তোমার একটা দোকান থাকতে পারে, তাই না? তোমার শেয়ার থাকতে পারে, তোমার বন্ড থাকতে পারে, তোমার কিছু ধান থাকতে পারে, তোমার কিছু পাট কেনা থাকতে পারে, হ্যাঁ, তোমার কিছু এরকম পণ্য কেনা থাকতে পারে। এই যে সবগুলো মিলায় সেটি হচ্ছে তোমার পোর্টফোলিও। অর্থাৎ কোন ব্যক্তি তার সম্পদকে যে বিভিন্ন আকারে সংগৃহীত করে রাখে সেটি হচ্ছে এই ব্যক্তির পোর্টফোলিও। সহজ ভাষায় ঠিক, আর কেতাবি ভাষাটি আমি এখানে উপস্থাপন করেছি। সহজ ভাবে যদি উপস্থাপন করতে পারে খুব ভালো, আর কেতাবি ভাষাটা এখানে দেওয়া আছে সেটি সবাই মুখস্থ করতে পারো। নাও স্থায়ী ভোগ কি? যেসব দ্রব্য থেকে দীর্ঘদিন ধরে সেবা পাওয়া যায় তাকে স্থায়ী ভোগ্য দ্রব্য বা স্থায়ী ভোগ বলে। যেমন টিভি, ফ্রিজ, ফার্নিচার ইত্যাদি আমরা, বা বাড়ি গাড়ি দীর্ঘদিন ধরে আমরা এটা এই ধরনের সম্পদ স্থায়ী সম্পদ, এবং এখান থেকে আমরা দীর্ঘকাল ধরে ভোগ করতে পারি, জেনারেশন টু জেনারেশন ভোগ করতে পারি, এই জন্য এটাকে বলা হয় স্থায়ী ভোগ। 12টি হয়ে গেছিল প্রশ্ন? হ্যাঁ, 12টা বলা হলো। তো এই ছিল, ধন্যবাদ, এই ছিল আমাদের ক বিভাগের প্রশ্নগুলির উপস্থাপনা। তোমরা যাদের স্ক্রিনশট করে নিতে পারো, অনেকে স্ক্রিনশটে এটা সহজে করা যেতে পারে। আর তোমরা কাগজ কলমে নিয়ে যদি কেউ লিখে নিতে পারো, সেটা আমি সময় দিয়ে বলেছি, অনেক সময় ধরে বলেছি, লিখে নিতে পারো। আর যেহেতু সমস্ত কোর্সের প্রশ্ন একটা ক্লাসের মধ্যে উপস্থাপন করা সম্ভব না, আমি ক বিভাগটা উপস্থাপন করলাম। এখন খ বিভাগ এবং গ বিভাগটা আমি অন্য আরেকদিন আমি প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। আর এর বাইরে সম্পূরক আর কি প্রশ্ন হতে পারে এই সমস্ত প্রশ্ন থেকে সেগুলোর উত্তর নিয়েও আমি একদিন তোমাদের আলোচনা করবো। আজকে তোমাদের এর প্রেক্ষিতে কোনো ইয়ে আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো, জ্ঞাতব্য বিষয় আছে কিনা কারো? আনমিউট করে কথা বল, তোমাদের মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে পারো। প্রথমে তোমরা আনমিউট করে নিজেরা করে তারপরে কথা বলো। স্যার স্লাইড গুলো আবার একটু ধারাবাহিকভাবে দিলে স্ক্রিনশট দিয়ে নিতে পারতাম। স্লাইড গুলো তাহলে আরেকবার দিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, দিলে ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো জানার বিষয় আছে? হ্যাঁ, নিশাত পারবিন মিম, তুমি কি কিছু বলতে চাচ্ছ? তাহলে আনমিউট করে কথা বলতে হবে। স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন? হ্যাঁ, তোমার কি কোনো প্রশ্ন আছে? জি স্যার। স্যার আমার তো একটু ঢুকতে দেরি হয়েছে, তো হচ্ছে ক আর খ এই দুইটা কোশ্চেন আর এই অ্যানসারটা একটু জানার ছিল স্যার। এই দুইটা আমি লিখতে পারি নাই। স্লাইডের ক খ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখাবো, আবার দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা।
আর কেউ, আর কারো কোনো প্রশ্ন? আমি তাহলে স্লাইডে আমি আবার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ আজকাল বলো। স্যার, ওই ফটকা কারবার সম্পর্কে একটু বলতেন স্যার। ফটকা কারবার সময়, হ্যাঁ আজকে ডিটেল পারবো না, সময় আরেকদিন বলবো ইনশাআল্লাহ তোমার ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ফটকা কারবার তবু বলি, এক কথা বলি যে ভবিষ্যৎ মূল্যের উঠানামার সম্পর্কে অনুমান করে যে বিনিয়োগের সিদ্ধান্ত হয় সেটাকে বলে ফটকা কারবার। ভবিষ্যৎ মূল্যের উঠানামার প্রেক্ষিতে যে বিনিয়োগ সিদ্ধান্ত গৃহীত হয় সেটাকে বলা হয় ফটকা কারবার। অর্থাৎ শেয়ার মার্কেট, বন্ড মার্কেটের ভবিষ্যতের মূল্য উঠানামার জন্য যে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করি সেটাকে বলা হয় ফটকা কারবার। এই জন্য শেয়ার মার্কেটের বিনিয়োগ সেটাকে বলা হয় ফটকা কারবার। তাহলে আমি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি আরেকবার মানে আমি শেয়ার আরেকবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দ্রুত বলো, আমি মানে শেয়ারে যাচ্ছি, দ্রুত বলো। জি স্যার। স্যার বলো। বিষয় হচ্ছে কি, আমি যদি কোনো সংজ্ঞার অ্যান্সার মানে 1 নম্বর প্রশ্নের আমার কাছে ধরলো, ওইটা হ্যাঁ যদি আমি ইংলিশে অ্যান্সার দিই, পরবর্তীতে কি আমাকে ইংলিশে কোশ্চেন করবে? হ্যাঁ 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 করতে পারে। সেটা তো আমি করি সাধারণত, অন্য স্যারা করে না, কিন্তু আমি ইংলিশে যারা ইন্টারেস্টেড আমি তাদেরকে ইংলিশে কোশ্চেন করি। এবং ব্যাংকে বিসিএস এ তোমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করা হবে, সুতরাং ইংরেজিতেও তোমরা করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তবে স্যার, থ্যাংক ইউ ইংরেজি স্যার। একদম মানে ভুল হতে পারে, তবে একটা বড় বড় ভুল টুল অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? ওকে, আমি এখন আবার শেয়ারে যাচ্ছি। জি স্যার, ওকে। প্রথমে যারা মানে এটা করতে পারেনি, ক খ যারা বাদ পড়েছে তাদের আবার দেখার সুযোগ আছে, এটা দেখে নাও। আমি কয়েক সেকেন্ড করে রাখবো, তোমরা স্ক্রিনশট নিয়ে। স্লাইডে ক আর খ এর একটা অংশ আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। সহজ উপায় হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেওয়া। আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। এটা ক্ষয়ের শেষ অংশ। গ, প্রত্যেক স্লাইড মানে একসাথে শো করলে সেটাকে করবে প্রত্যেকের প্রশ্ন নিয়ে। এখানে গ, ঘ, ও আছে। ও পুরোটা নাই, ফার্স্ট স্লাইডে আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সাধারণ দাগ কাটা চেক, বিশেষ দাগ কাটা চেক। মাধ্যমিক শেয়ার কি, তার সংজ্ঞা আছে এখানে। প্রশ্ন উত্তর ছিল স, আর্থিক ঝুঁকি পরিমাপের সূত্রটা লিখো, এটা আছে এখানে। বর্গীয় লিড ব্যাংকিং এর সংজ্ঞা আছে এখানে। চ, ছ, বর্গীয় জ, এই তিনটা প্রশ্নের উত্তর স্লাইডে আছে, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। আসলে সবাই স্ক্রিনশট করতে পেরেছো?
নেক্সট স্লাইড, রিজার্ভ কি, বাউক চেক কাকে বলে, এই দুইটা আছে এখানে। Next slide. That's the last slide. Portfolio key, স্থায়ী ভোগ কি। পোর্টফোলিও কি, স্থায়ী ভোগ কি। আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। থ্যাংক ইউ। স্টপ শেয়ারে। তাহলে তোমাদের ক বিভাগ দেখালাম। আমি খ বিভাগের মধ্যে আমি কিছু প্রশ্ন উল্লেখ করছি। যেমন দ্বিতীয় প্রশ্ন আছে 2 নম্বরে, অর্থের মূল্য এবং দামের স্তরের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেকবার করা হয়। অর্থের মূল্য আর দামের স্তরের মধ্যে কি সম্পর্ক? হ্যাঁ, তো এটা অর্থের মূল্য বলতে কি বোঝায় এই বিষয়টা শিখবে সবাই। আর দামের স্তরের সাথে বিপরীত সম্পর্ক, কেন বিপরীত সম্পর্ক সেটা আমরা ব্যাখ্যা করবো সহজে। এরপরে 3 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে অর্থবাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্য। অর্থবাজার বলতে কি বোঝায়, মূলধন বাজার বলতে কি বোঝায়। অর্থবাজার মানে যে বাজারে অর্থের লেনদেন হয় সেটি হচ্ছে অর্থবাজার, যেমন ব্যাংক, হ্যাঁ, তারপর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে অর্থবাজার। মূলধন বাজার হচ্ছে যে বাজারে মূলধন কেনা বেচা হয়, যেমন শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, হ্যাঁ, দীর্ঘমেয়াদী ঋণের কারবার যেখানে হয় সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার। আর স্বল্পমেয়াদী ঋণের কারবারি বাজারকে বলা হয়ে থাকে অর্থবাজার, বা যে বাজারে অর্থের লেনদেন হয় অর্থবাজার। এরপরে আয় বিবরণী উপাদান সমূহ কি কি, ব্যালেন্স শিট, ব্যাংকের ব্যালেন্স শিট বা কোনো কোম্পানির ব্যালেন্স শিটে কি কি থাকে, এটা মানে খুব সংক্ষেপে পয়েন্ট গুলো শিখবা সে কি কি থাকে। আর মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং এর স্টেপ বা ধাপগুলা কি কি, কি ধাপে একটি ফার্মের বা একটি কোম্পানির বা একটি আর্থিক প্রতিষ্ঠানের বা ব্যাংকের ক্যাপিটাল বাজেটিং করে, সেই স্টেপ গুলা কি কি, এটা সংক্ষেপে শিখবে সবাই। আশা করি এটা খুব কমন বইয়ে পাওয়া যায়, তোমরা শিখবে এগুলা। এরপরে মাধ্যমিক শেয়ার এবং প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য আমি বলেছি একবার তোমাদের। প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের মধ্যে প্রাথমিক শেয়ার হচ্ছে যে যখন কোনো কোম্পানি বাজার থেকে শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহের জন্য শেয়ার প্রাথমিকভাবে তাদের শেয়ারগুলি স্টক এক্সচেঞ্জের কাছে হস্তান্তর করে, তখন সেটাকে বলা হয় প্রাথমিক শেয়ার। আর মাধ্যমিক শেয়ার হচ্ছে যখন প্রাথমিক শেয়ার মাধ্যমিক শেয়ারের বাজারে লেনদেন হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় মাধ্যমিক শেয়ারের বাজার। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে পার্থক্য। ফার্মের প্রত্যাশিত আয় কি, প্রকৃত আয় কি, সেটা সংজ্ঞা পার্থক্য যে একটা পয়েন্ট এখানে শিখবে, সূত্র আছে। বাণিজ্যিক ব্যাংক কেন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে? আমরা জানি বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না, কিন্তু যখন করে তো কি কি কারণে, কোন কোন গ্রাউন্ডে তারা করতে পারে সেটা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা তোমরা শিখবে। আর ট্রান্সফার ডকুমেন্টস, হস্তান্তর দলিল, কি কি বৈশিষ্ট্য থাকে ট্রান্সফার ডকুমেন্টস বা হস্তান্তর দলিলের। এই যে খ বিভাগের যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত আকারে, এগুলো এখান থেকে তোমাদের শিখতে হবে। আর গ বিভাগে আছে ওই যে অর্থের ফটকা চাহিদা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে খেয়াল করে সবাই, 1 এর ক তে আছে অর্থের লেনদেন চাহিদা। আমি সেখানেই বলেছিলাম যে অর্থের, এটা বললে তোমার লেনদেন চাহিদা পাশাপাশি অর্থের ফটকা চাহিদার সংজ্ঞা আসবে, বা আর সতর্ক চাহিদার সংজ্ঞা, বা এই অর্থের 3 প্রকার চাহিদা প্রবর্তককে জন মিনার্ড কেজ, এই 3 প্রকার চাহিদার প্রবর্তক। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ্যা কিন্তু অর্থের 2 প্রকার চাহিদা প্রবর্তক, এটা মনে রাখবে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ্যা অর্থের 2 প্রকার চাহিদা প্রবর্তক। প্রথম হচ্ছে লেনদেন চাহিদা,
দ্বিতীয় সতর্কতা চাহিদা। কেন্স আর এক প্রকার চাহিদা যোগ করেছেন, সেটি হচ্ছে অর্থের ফটকা চাহিদা। এই 10-এর ক প্রশ্ন সেটা আছে। অর্থের চাহিদা নির্ধারক গুলা কি কি, কয়েকটা নির্ধারকের কথা উল্লেখ করবে এখানে। মূলধন কাঠামোর সংজ্ঞাটা শিখবে সবাই। মূলধন কাঠামো নির্ধারণের উপাদান কি কি আছে সেটা খুব সংক্ষেপে শিখতে হবে। তারপর বহুধাপ আয় বিবরণীর ধাপগুলা কি কি, বহুধাপ মাল্টি স্টেপ আমরা ব্যালেন্স শিট বলে থাকি, সেটা ধাপগুলা কি কি সেটা করতে হবে। এনপিভি আইআরআর এর মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য, এনপিভি আইআরআর এর সংজ্ঞা এটা শিখতে হবে সবার। আমি পরবর্তী পর্যায়ে চেষ্টা করবো তোমাদের উপস্থাপন করতে। এনপিভি আইআর তোমরা ম্যাক্রো ইকোনমিক্সও পড়েছো, এনপিভি আইআর এর সংজ্ঞা তার সূত্র পড়েছো। আইআর এনপিভি আইআর এর সূত্রগুলো লিখতে দেওয়া হবে, এগুলো শিখতে হবে। স্টক এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, যেখানে শেয়ারের কেনা বেচা, সেটা স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের উন্নয়ন কি কি সব পদক্ষেপ নিয়েছে সরকার, সেটা কিছু পদক্ষেপ উল্লেখ করবে। ঝুঁকির সংজ্ঞা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, মানে ঝুঁকির সংজ্ঞা সেটা শিখবে। তারপরে এখানে কিছু ঝুঁকি নির্ণয়ের ইয়ে দেওয়া হচ্ছে, পরিমিত ব্যবধান, প্রত্যাশিত আয় পদ্ধতি সূত্র, পরিমিত আয় পদ্ধতি, পরিমিত ব্যবধান এবং প্রত্যাশিত আয় নির্ণয়ের যে সূত্র, অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো তোমরা শিখবে এখান থেকে। কিন্তু যারা যারা প্রশ্ন আনসার করেছো তারা এটা আশা করি বলতে পারো। আর্থিক নীতির সংজ্ঞা শিখতে হবে এবং আর্থিক নীতির হাতিয়ার কি কি আছে সেগুলো তোমাকে শিখতে হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি তোমাদের প্রশ্ন ভিত্তিক 17টা প্রশ্নের উপরে আমি প্রশ্নগুলো উল্লেখ করলাম। আজকে ডিটেল সব প্রশ্নগুলো উত্তর বলতে পারা সম্ভব নয় একটা ক্লাসে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের গ বিভাগের কি কি ধরনের প্রশ্ন এখান থেকে করা হতে পারে সেই সম্ভব প্রশ্নগুলো স্লাইড আকারে আমি সময় পেলে স্লাইড আকারে উপস্থাপন করব, যাতে করে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয়। আমার কোনো ছাত্র বা ছাত্রী যেন না বলে যে স্যার আমি উত্তর পাইনি, এটার আমি এইভাবে স্লাইড দেওয়ার পরে উত্তর পাইনি এটা বলার কোনো সুযোগ আর কারো থাকলো না। বিশেষ করে যারা অ্যাটেন্ড করছো এই জুম ক্লাসে, তাদের এই বলার সুযোগ নাই। এবং তোমরা মনে রাখবে তোমাদের প্রত্যেকের পার্সেন্টেজ কিন্তু নেওয়া হচ্ছে, যেহেতু তোমাদের আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলেছি, লিখেছো। যাদের খুঁজে পাওয়া যাবে না, ওই যারা ডিভাইস দিয়ে করছো তাদের কিন্তু অ্যাবসেন্ট থাকলে তারা, আমি বারবার বলেছি ডিভাইস চলবে না, ওইখানে তোমাদের নিজেদের আইডেন্টিটি লিখতে হবে, নিজেদের নাম, যে নামে তুমি বিশ্ববিদ্যালয়ে পরিচিত বা কলেজে পরিচিত, তোমার অফিসিয়াল নামটা সেখানে লিখতে হবে। এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, টার্মিন একটা ভিডিও অন করে, প্রত্যেকে ভিডিও অন করে যোগ দেবে আর কি ক্লাসে। তো তোমাদের আজকে আশরাফুল স্যারের আরেকটা ক্লাস হওয়ার কথা, আমি জানি না স্যারের সাথে তোমাদের কথা হয়েছে কিনা। গতকাল কথা হয়েছিল, স্যার বলছেন যে তোমাদের আজকে আমার ক্লাসটা শেষ হলে উনি আরেকটা ক্লাস নেবেন ইন্ডাস্ট্রিয়াল। কালকে ক্লাস নেবে স্যার 18 তারিখ। আচ্ছা, তাহলে আমি আগামীকাল আমি নিব না, আগামীকাল আমি একটু কাজে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। আমি 19 তারিখে আবার ক্লাস নিব। তোমাদের ব্যাংকিং শেষ হলে আমি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর উপরে তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? ব্যাংকিং এর পরে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর ক্লাস আমি নিব তোমাদের। কারণ ব্যাংকিং এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এই কোর্সগুলোর উপর প্রশ্ন বেশি করা হয়, সেখানে তোমাদের এগুলো ক্লাসগুলো, এই কোর্সগুলোর প্রশ্ন ভিত্তিক যে প্রিপারেশন সেটি যাতে কোনো সমস্যা না হয়, আমি আশরাফুল স্যার সহ আরো যে স্যার নিতে আগ্রহী হন জুম অ্যাপের মাধ্যমে, যারা যারা ইউজ টু ক্লাস নিতে তারা তোমাদের ক্লাস নেবেন। হ্যাঁ, তো আমি আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়েছো এবং প্রত্যেকেই এই সংজ্ঞাগুলা মুখস্থ করতে পেরেছো বা পারবে। আগামী দিনে আমি কিছু মানে প্রশ্ন জিজ্ঞাসা করব, তারপরে কিন্তু আমি ক্লাস শুরু করবো, ঠিক আছে? আগামী পরশু মানে কত তারিখ হবে, আজকে হচ্ছে 17, আজকে 19 তারিখ বুধবার, 19 তারিখ বুধবার 11টায় আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং এই কোর্সের মানি ব্যাংকিং ফিনান্সের ক্লাস নিব। এবং আমি খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর থেকে শুরু করব। খ এবং গ বিভাগের প্রথমে আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদের কাছে পেতে চাইবো, ফিডব্যাক, যে আজকে যেটা নিলে সেটা কতটুকু মুখস্থ করতে পেরেছো। যদি এমন যে অনেকে স্যার ভাইবার ডেট পড়ুক তারপরে মুখস্থ করবো না স্যার, হ্যাঁ, যে ভাইবার ডেট এখন পড়ে নাই এই জন্য মুখস্থ করিনি, এটা বলে থেমে যে ওরা, কারণ প্রিপারেশন নিয়ে রাখো, ভাইবার ডেট আসলে তো অবশ্যই রিভিউ করার সুযোগ পাবে এবং নিজের কনফিডেন্স লেভেলটা সবার যাতে বাড়ে সেটা সবাই চেষ্টা করবে। তো তোমাদের আগামী ক্লাসে সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ক্লাস শেষ করছি। দয়া করে সবাই সুস্থ থাকো,
যে যেখানে আছো সুস্থ থাকো, আর চেষ্টা করবে মানে ভাইবাটা দেওয়ার সময় যদি বাসায় বা বাড়িতে, গ্রামের বাড়িতে নেটওয়ার্কের সমস্যা থাকে, যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেটি যদি খুলনা শহরে আসতে হয় তার জন্য ভাইবা দিতে, তাহলে খুলনা শহরে এসে থেকে তোমাকে ভাইবা দিতে হবে। কোনো কারণে অজুহাত দেওয়া চলবে না যে আমার বাড়িতে নেটওয়ার্ক খারাপ, স্যার আমার এখানে সমস্যা হচ্ছে। কারণ গত একটা ভাইবা আমরা জুম অ্যাপে নিয়েছি, সেখানে 7 জন পরীক্ষার্থী ছিল। এর তোমাদের আগের 4th ইয়ারের বিশেষ 4th ইয়ার, সেটা 7 জন পরীক্ষার্থী ছিল। এটা সারা খুলনা বিভাগে ছিল 7 জন পরীক্ষার্থী। তো তাদের নিচে যে কোনো এক মেয়ে বোধহয় পটুয়াখালী বা ওদিকে বাড়ি, সে গ্রাম থেকে সে সংযুক্ত হয়ে তার সে মানে মাইক্রোফোন কোনোভাবে করা যায়নি, পরে মোবাইলের মাধ্যমে তাকে ভাইবা নিতে হয়েছে। মোবাইলে ভাইবা নেওয়া জায়েজ নয়, তোমাদেরকে এই জুম অ্যাপের মাধ্যমে ভাইবা নিতে হবে। ফলে খেয়াল রাখবে, ভাইবার ডেট যখন করবে তখন নিজের বাড়িতে বা বাসায় যদি তোমার সমস্যা হয় ভাইবা দিতে, তাহলে তুমি খুলনা চলে আসবে। খুলনা যে সমস্যা ডিপার্টমেন্টে যদি ওয়াইফাই আছে, ডিপার্টমেন্টের ক্লাসরুমে বসে তুমি, কারণ আমাদের এখন মানে E5 পর্যন্ত আমাদের নেটওয়ার্ক যায়। আমাদের ডিপার্টমেন্টের যে ওয়াইফাই আছে অত্যন্ত শক্তিশালী ওয়াইফাই, সেটা এখন 5 নম্বর রুম পর্যন্ত যায়। তো তুমি যদি E5 বসে ভাইবা দাও তাতেও কোনো সমস্যা নেই, ক্লাসরুমে বসে ভাইবা দিয়ে তোমার রিল্যাক্সে দিতে পারবে অনলাইন ভাইবা, তাদের কোনো, অর্থাৎ যে কোনো সংকট হলে তুমি যে স্যারদের হেল্প নিতে পারছো বা অফিসে হেল্প নিতে পারছো, ফলে সেটা তোমাদের ইয়ে থাকছে। তো আশা করছি তোমরা প্রিপারেশন ভাইবারকে ভালো প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।